আচ্ছা, লাস্ট দিন আমরা ছিলাম এখানে ডিজিটাল কিতে আসি নেই না, এই যে এখানে ছিলাম ডেটা রেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমরা এটা দেখছিলাম যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কীভাবে কাজ করে। একটু রিক্যাপ করে ফেলি তাহলে, যে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে আমাদের এরকম কিছু ইউনিট আসে, যে ইউনিটগুলোকে আমরা এরকম ফ্রেমে সেপারেশন করি, এবং সেই ইউনিটগুলা যদি টাইম পিরিয়ডের জন্য এসে থাকে, তাহলে সেটাকে T/N কনভার্ট করে ফেলা হয়। করে আমরা এভাবে ফ্রেম করি, ফ্রেমগুলি সেন্ড করা হয়, করে তারপর দুই সাইডের মধ্যে সিঙ্ক্রোনাইজ করে এই জিনিসগুলো এইখানে রিসিভিং এন্ডে আবার এগুলাকে সেপারেশন করা হয় ফ্রেম থেকে। ঠিক আছে, আমরা এগুলো দেখছি। এবং আরেকটা যেটা জিনিস আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে ডেটা রেট কীভাবে ম্যানেজ করা হয়, যেটা আজকে আমরা দেখব, মানে শুরু করার কথা ছিল। তো ডেটা রেট ম্যানেজমেন্টটা কেন করতে হয়, প্রথমে আগে এই বিষয়টায় আসি। আমাদের হচ্ছে যদি মাল্টিপল এরকম লিঙ্ক থাকে, সো মাল্টিপল লিঙ্কের যদি আবার ডিফারেন্ট রেট থাকে, বিট রেট থাকে, যেমন এখানে হচ্ছে তিনটা লিঙ্কের হচ্ছে 40 kbps করে আমার স্পিড পাচ্ছি বা বিট রেট পাচ্ছি, ঠিক আছে, বা ডেটা রেট পাচ্ছি। আর বাকি দুইটা লিঙ্কের ক্ষেত্রে আমি 20 kbps করে পাচ্ছি। তো 20 kbps আর 40 kbps যদি ডিফারেন্ট হয়ে যায়, তখন মাল্টিপ্লেক্সিং করতে গেলে টাইম ডিউরেশনের মধ্যে একটা সমস্যা দেখা দিবে, তাই না? টাইম ডিউরেশনের মধ্যে একটা সমস্যা দেখা দিবে, কারণ এইখানে যদি সমান রেটে বিটসগুলো না আসে, তাহলে দেখা যাবে কি এ ওয়ানের হচ্ছে অর্ধেক বিটস আসছে, আবার অর্ধেক বিটস আসে নেই। ঠিক আছে, এই যে টাইম ইউনিট করে আমি যে সিঙ্ক্রোনাইজ করে টাইম সিঙ্ক্রোনাইজেশন করতেছি, সেটা হবে না, কারণ পার সেকেন্ডে একটা জায়গায় 20 কিলো বিটস আসতেছে, একটা জায়গায় 40 কিলো বিটস আসতেছে। সো এই সিঙ্ক্রোনাইজটা এনশিওর করতে প্রথমত আমরা দেখি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং কীভাবে করা হয়। লেভেল মাল্টিপ্লেক্সিংটা করা সম্ভব শুধুমাত্র যদি একটা আহ, একটা যদি হচ্ছে এরকম থাকে, একটা ইনপুট লাইন থাকে যেটা অন্য ইনপুট লাইনগুলার মাল্টিপল হয়। ঠিক আছে, যেমন এখানে আমাদের 40 kbps এর যে লাইনগুলো আছে, সেই 40 kbps এর লাইনগুলা 20 kbps 20-র মাল্টিপল হয়, তাই না? 20 × 2 করলে আমরা 40-তে যাইতে পারি। সো আমাদের হচ্ছে এরকম যে 3 ইনপুটস আছে 40 kbps, এই 40 kbps এর লাইনগুলো আসলে 20 kbps লাইনের মাল্টিপল, কারণ 20 × 2 দিয়ে 40 আমরা ফর্ম করতে পারি। তো আমাদের যেহেতু এই 20 × 2 দিয়ে আমরা 40 করতে পারি, তাহলে আমরা দুইটাকে আগে এক লেভেলে মাল্টিপ্লেক্সিং করে ফেলবো। মাল্টিপ্লেক্সিং করে 20 kbps দুইটাকে মাল্টিপ্লেক্সিং করে এটাকে 40 kbps কনভার্ট করব। 40 kbps কনভার্ট করার পরে তারপরে এই 40 kbps এবং আরও পরের 3টা 40 kbps একসাথে মাল্টিপ্লেক্সিং করে আমরা 40 × 4 160 kbps তৈরি করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে যারা যাদের প্রশ্ন আছে, সেটা তারা একটু প্লিজ প্রশ্ন করেন এটা নিয়ে, কারো যদি বুঝতে অসুবিধা আছে। স্যার এখানে যদি স্যার 10 kbps করে থাকতো তাহলে স্যার কি করতাম? আচ্ছা, তো দেখি 10 kbps থাকলে কি হবে। আচ্ছা, আগে একটু সিম্পলি চিন্তা করে দেখি। সো 10 kbps করে থাকলে দেখেন 10 kbps আবার কি 40, মানে 40 হচ্ছে কি 10-এর মাল্টিপল হচ্ছে না, হচ্ছে, মানে আমি 10-এর সাথে কিছু মাল্টিপ্লাই করে কি 40 তৈরি করতে পারি? জি স্যার, করা যাবে। হ্যাঁ, তাই না? তাহলে 10 × 4 হচ্ছে 40 করা যায়। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তো আমার যদি এরকম 10 kbps থাকে, আমি দুইটা 10 kbps আছে, সো দুইটা 10 kbpsকে আমি মাল্টিপ্লেক্সিং করব, করে তাহলে 20 ফর্ম করতে পারি। সো 20 ফর্ম করার পরে আমি হচ্ছে এই যে আমার
বাকি যে 20গুলো ছিল সেগুলোর সাথে একসাথে মাল্টিপ্লেক্সিং করে দিতে পারি 20 সো 20 এই তিনটা 20 একসাথে মাল্টিপ্লেক্সিং করে আমি কত হবে আউটপুটে? কত হবে? সো দুইটা 10কে আমি একসাথে মাল্টিপ্লেক্সিং করে এক লেভেলে মাল্টিপ্লেক্সিং করে 20 kbps পাই। তারপরে এই 20-র সাথে বাকি 20 দুইটা মার্চ করে দিই। বাকি দুইটা টোটাল তিনটা 20 kbps যদি একসাথে মাল্টিপ্লেক্সিং করি তাহলে আউটপুটে কত পাবো? তাহলে স্যার 60। 60, হ্যাঁ হয়েছে তো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এরকম কিছু কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, হ্যাঁ, যে এরকম কিছু ইনপুট লাইন দেওয়া থাকবে, আপনাকে কোয়েশ্চেন করা হবে যে ধরেন এরকম 20 তারপরে 40 আছে, আবার ধরেন 10 আছে, 5 আছে, 5-এর ধরেন দুইটা তিনটা আছে, তিনটা চারটা এরকম আছে। তো এখন আপনাকে কোয়েশ্চেন করা হবে যে এখন আপনি এখানে কিভাবে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করে, অথবা মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং বলা হইল না, এখন আপনি কিভাবে এখানে এই ডেটা রেটটা ম্যানেজ করবেন যাতে যাতে সবগুলো ইনপুট লাইন সেম ডেটা রেটে যায়, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য কি? ডেটা রেটস অফ অল ইনপুট লাইনস আর দ্য সেম। সো আমাদের যাতে এই যে ফাইনাল মাল্টিপ্লেক্সিংয়ে সবগুলো লাইন থেকে সমান ডেটা রেট যায়। সো কীভাবে করবেন? এই যে এভাবে করে ছোটোগুলোকে মার্চ করবেন, ছোটোগুলোকে মার্চ করে আবার বড়োগুলোর সাথে মার্চ করবেন, তাই না? বড়োগুলোর সাথে মার্চ করে ফাইনালি সবচেয়ে বড়ো যেটা সেটার সাথে মার্চ করবেন, করে ফাইনালি 160 যেটা আসবে যোগ করে। আচ্ছা, তো সবসময় এই মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিংটা করা যাবে না। যেমন যদি এখানে 7 kbps থাকতো, 20 না থেকে 7 kbps থাকলেই করা যায়। তখন দুইটা 20-এর বদলে দুইটা 7 kbps আছে, তাহলে কি করা যেত? না স্যার। করা যেত না, তাই না? কারণ হচ্ছে 7 7 মানে 40 তো হচ্ছে 7-এর মাল্টিপল না, তাই না? 7-এর সাথে কিছু মাল্টিপ্লাই করে আমি 40 তৈরি করতে পারি না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার। তো পরের টপিকে চলে যাই, এটা হচ্ছে মাল্টিপল স্লট অ্যালোকেশন। Sometimes it is more efficient to allot more than one slot in a frame to a single input line. For example, we might have an input line that has a data rate that is a multiple of another input. So দেখেন, সবসময় যে আমি এরকম কম্বাইন করব তা না, ঠিক আছে? আমি সবসময় যে 25 কম্বাইন করব তা মিলে না আসলে জিনিসটা। কারণ হচ্ছে আমি এখানে 25 kbps আছে তিনটা, আর এইখানে আছে একটা 50 kbps। আমার যদি 25 kbps-এর ইনপুট লাইন থাকতো দুইটা, তাহলে আমি 25 kbps-এর দুইটাকে মাল্টিপ্লেক্সিং করে 50 kbps করে ফেলতাম, 50 kbps করে তারপর দুইটা 50 kbps একসাথে আবার মার্চ করতাম, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে 25 kbps যেহেতু তিনটা আছে, আমি যদি তিনটাকে একসাথে মাল্টিপ্লেক্সিং করি তাহলে আমার কত আসবে বিট রেট আউটপুট লাইনে? এই তিনটাকে যদি মাল্টিপ্লেক্সিং করি, কেউ আসেন ক্লাসে? স্যার 75। 75, তাই না? তাহলে 75 আসলে আবার সমস্যা হয়ে গেল, 50-র সাথে তো ম্যাচ করলো না। তো সেই ক্ষেত্রে আমার জন্য এফিশিয়েন্ট কী হতে পারে? এফিশিয়েন্ট হইতে পারে আমি এখানে একটা ডিমাল্টিপ্লেক্সার দিব, ডিমাল্টিপ্লেক্সার দিয়ে 50-কে দুইটা 25 kbps-এ বিট রেটে সেপারেশন করব। সো এবার সেপারেশন করে ফেলার পরে দেখেন আমার সব মিলে গেল 25 kbps-এর দুইটা, আর এখানে নিচে 25 kbps-এর তিনটা। সো টোটাল 5টা 25 kbps আমি এখানে মাল্টিপ্লেক্সিংয়ে ইনপুট দিতে পারবো, দিয়ে আমি 125 kbps আউটপুট পাবো, ঠিক আছে? তো সবসময় হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং সবসময় সেক্ষেত্রে কাজ করবে না, সেক্ষেত্রে আমি মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং করতে পারি। আমি সেক্ষেত্রে এক লেভেলে মাল্টিপ্লেক্সিং না করে এক লেভেলে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং করে পরের লেভেলে আবার মাল্টিপ্লেক্সিং করব, ঠিক আছে? ক্লিয়ার?
আচ্ছা, ধরে নিই যে বুঝছেন। এরপরে হচ্ছে আসতেছি পালস স্টাফিং। আচ্ছা, সো পালস স্টাফিং কীভাবে কাজ করে? পালস স্টাফিংটা হচ্ছে একেবারে খারাপ কেসের জন্য, যখন হচ্ছে কখনো কোনো ধরনের মাল্টিপল বা কোনো উপরের দুইটা মিলানো যাচ্ছে না, ঠিক আছে, মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিংও মিলানো যাচ্ছে না, মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিংও মিলানো যাচ্ছে না, তখন আমরা হচ্ছে পালস স্টাফিং করব। সো পালস স্টাফিংয়ের কাজটা কি? পালস স্টাফিংয়ের বিষয়টা হচ্ছে যে এই যে যেমন দুইটা ইনপুট লাইন আছে 50 কেবিপিএসের, আর আরেকটা ইনপুট লাইন আছে হচ্ছে 46 কেবিপিএসের। সো আমরা হচ্ছে এই 46 কেবিপিএসকে কি 50-র সাথে কোনোভাবে মিলাইতে পারবো? আমরা তো হচ্ছে যদি এরকম মাল্টি লেভেল করি, মাল্টিপল স্লট করি, কোনোভাবে এই জিনিসকে 50-র সাথে মেলানো যায় না, বা করলেও অনেক বেশি কমপ্লেক্স করে করা সম্ভব, অনেক কমপ্লেক্স ডিজাইন করে সম্ভব। তো আমরা সেই ক্ষেত্রে কী করবো? পালস স্টাফিং। তো আমরা কী করব এখানে? আমরা কিছু ডামি বিটস, হ্যাঁ, কিছু ডামি বিটস বা কিছু ডামি বিটস বা কিছু হচ্ছে এমনি এমনি নিজস্ব এমনি একটা বিটস অ্যাড করে দিব, বেসিক্যালি ডামি বিটস অ্যাড করে দিব, ঠিক আছে, ডামি বিটস অ্যাড করে দিব, করে এই 46 কেবিপিএসকে 50 কেবিপিএসে কনভার্ট করে ফেলবো। সো আমরা 4 কেবিপিএসের ডামি বিটস সেন্ড করতে থাকবো কন্টিনিউসলি। সো 4 কেবিপিএসের ডামি বিটস অ্যাড হয়ে এটা 46 থেকে 50 হয়ে গেল। 50 হয়ে যাওয়ার পরে এই 50 কেবিপিএসটা এখানে ইনপুট লাইনে দিব, দিলে আমাদের এই মাল্টিপ্লেক্সিং হয়ে 50 কেবিপিএস 50 কেবিপিএস 50 কেবিপিএস টোটাল 150 কেবিপিএস আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। ঠিক আছে, সো পালস স্টাফিং। স্যার হ্যাঁ, বলেন, কোয়েশ্চেন করেন। স্যার এখানে এখানে 46 কেবিপিএস না থাকা যদি 30 কেবিপিএস থাকতো, তারপরে যদি পালস স্টাফিং করতাম তবে কি 50 কেবিপিএস যাইতো? হ্যাঁ, 30 কেবিপিএস থাকলেও আমি পালস স্টাফিং করে 50 কেবিপিএসে যেতে পারি। তবে আমি চেষ্টা করব যে এগুলা যদি আগে করা যায় এগুলা দিয়ে মিলানোর। সো এগুলো দিয়ে মিলাইলে যেটা হবে, আমার পালস স্টাফিংয়ে দেখা যাচ্ছে কি আমার একটা এক্সট্রা লোড পড়তেছে না। এই 4 কেবিপিএস তো আসলে আমার এই মাল্টিপ্লেক্সিংয়ের লোডটা নেওয়া উচিত, মানে প্রয়োজন নাই, কিন্তু আমি তাও নেওয়াচ্ছি, মানে আমি এক্সট্রা কিছু বিট পাঠাচ্ছি, যেসব ডেটা ইউজলেস ডেটা এরকম কিছু পাঠাচ্ছি, ডামি বিটস পাঠাচ্ছি। সো এই জিনিসটা আসলে মোস্ট এফিশিয়েন্ট না, তবে হচ্ছে যখন আমাদের হাতে আর উপায় নাই তখন আমরা এই কাজটা করবো, পালস স্টাফিং। আচ্ছা, তারপরে হচ্ছে এটা প্রয়োজন নাই। এবার হচ্ছে আসি ডিজিটাল হায়ারার্কি। ঠিক আছে, আমরা হচ্ছে এর আগে গত দিন দেখে আসছি অ্যানালগ হায়ারার্কি। অ্যানালগ হায়ারার্কি কার ক্ষেত্রে কাজ করছিল? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এফডিএম। ডিজিটাল হায়ারার্কি কার ক্ষেত্রে কাজ করবে? টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, সো এই ডিজিটাল হায়ারার্কি, অ্যানালগ হায়ারার্কি, এগুলার ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলার ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট, ধরে রাখেন যে এক্সামে চলেই আসছে এটা। ট্যালুগুলি চেঞ্জ হয়ে যাবে, হয়তো সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্ট এরকম হয়তো আমি যেখানে যেসব নাম্বার আছে এইসব নাম্বার দিব না, ছবিটা একটু এদিক ওদিক হবে, কিন্তু ধরেন যে ডিজিটাল হায়ারার্কি অথবা অ্যানালগ হায়ারার্কির মধ্যে কোয়েশ্চেন একটা ফাইনালে চলে আসছে। ঠিক আছে, একদম শিওর। আচ্ছা, তো ডিজিটাল হায়ারার্কির ক্ষেত্রে আমরা ওই সেমভাবে হিসাবটা মিলাইতে পারি। তো আমাদের এই যে একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল সার্ভিস লেয়ার। ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল সার্ভিসের প্রত্যেকটা লেয়ার আছে। সো এই ফার্স্ট লেয়ারটাকে ধরলাম DS0, তারপরের লেয়ারটাকে ধরলাম DS1, তারপরে ধরলাম DS2, DS3, 4। সো এইখানে DS0তে আমাদের 24টা ইনপুট কানেকশন আছে। 24টা ইনপুটের প্রত্যেকটা হচ্ছে 64 কেবিপিএস করে আমি ইনপুট দিচ্ছি এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে, TDM করতেছি। সো 24টার সাথে 64, 24 টাইমস 64 কত হবে? 24 টাইমস 64 ক্যালকুলেশন করি। 1536, সো 1536 কেবিপিএস, তাই না? সো 1536 কেবিপিএস। সো 1536 কেবিপিএসকে যদি এমবিপিএসে কনভার্ট করি তাহলে কত হয়?
1.5 Mbps. 1.536 Mbps. আচ্ছা, সো এখানে ছিলাম, হ্যাঁ। সো 1.536। আচ্ছা, তো এইখানে এই ক্ষেত্রে এর আগে আমরা দেখছিলাম কি একটা গার্ড ব্যান্ড অ্যাড হইতো, তাই না? একটা গার্ড ব্যান্ডের ভ্যালু ছিল, সে যেটা অ্যাড হইতো। এই ক্ষেত্রে অ্যাড হবে হচ্ছে ওভারহেড। সো এই ওভারহেডটা কোত্থেকে অ্যাড হবে? ওভারহেডটা অ্যাড হবে হচ্ছে যদি আমার যদি হচ্ছে আমার এই যে এরকম পালস স্টাফিং করতে হয়, ঠিক আছে? সো এখানে বলে দেয় না এই যে পালস স্টাফিং করছে কিনা তারা, বাট এই একটা ওভারহেড অ্যাড হচ্ছে এই পালস স্টাফিং করে। ধরলাম যে এখানে কোনো একটা কানেকশনে কিছু ল্যাকিংস ছিল, সেই ল্যাকিংসটা ওভারহেড দিয়ে কাভার করা হয়েছে, ঠিক আছে? সো এখানে এই ক্ষেত্রে ওভারহেড আসবে। যাই হোক, মানে ওভারহেডটা কোত্থেকে আসবে এটা আমাদের জন্য আপাতত প্রয়োজন নেই। তবে হচ্ছে আমাদের এই ওভারহেডের ক্যালকুলেশনটা মাথায় রাখা লাগবে। তাহলে হচ্ছে এই 24 টাইম 64 প্লাস 8, তাহলে আমরা যদি এটার সাথে প্লাস 8 করি তাহলে 1.544 আসে। সেই হিসাবে আমাদের আসবে 1.544 Mbps, ঠিক আছে? এখন 1.544 Mbps এর টোটাল আরও 4টা। সো 1.544 Mbps, এটার হচ্ছে আমরা আরও সো আমরা হচ্ছে এটার আরও 4টা নেই। 1.5 নিলে আমাদের আসতেছে 6 এর সাথে হচ্ছে আমার 168 kbps এর ওভারহেড অ্যাড হবে। সো 168 kbps এর ওভারহেড অ্যাড হইলে আমার 6.312 Mbps আসতেছে, ঠিক আছে? তারপরে আবার 6.312 Mbps এর আমি 1 2 3 4 5 6 7 7টা। সো 7টা নিচ্ছি। 7টা নিলে হচ্ছে আমার 44.376 Mbps। এখানে আবার 1.368 Mbps এর ওভারহেড আসছে। সো এইভাবে করে আমার একটা ওভারহেড ভ্যালু অ্যাড হবে। আর বাকি হচ্ছে আমি যে কয়টা ইনপুট লাইন কানেক্ট করবো সে কয়টা ইনপুট লাইন মাল্টিপ্লাই হবে। আমার এই ইনপুট লাইনের যে ডেটা রেট, সেই ডেটা রেটের সাথে যতগুলি লাইন ততগুলি সেই নাম্বারটা মাল্টিপ্লাই হবে, হয়ে একটা ওভারহেড অ্যাড হবে, ঠিক আছে? সো এইটা ছিল আমার হচ্ছে চ্যাপ্টার 6, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু বইটায় চলে যাই। আমাদের কোন কোন চ্যাপ্টারে কী কী টপিক কাভার হয়েছে আমি এটা একটা লিস্ট দিয়ে দিব। বাট সো ফার আমাদের কাভার হয়েছে হচ্ছে এই যে চ্যাপ্টার 6-এ শুধুমাত্র মাল্টিপ্লেক্সিং আছে, ঠিক আছে? পরের পার্টটা কিন্তু নাই, স্পেকট্রাম স্প্রেডিং এগুলো নাই। আচ্ছা, চ্যাপ্টার 5-এ কী ছিল? অ্যানালগ ট্রান্সমিশন। অ্যানালগ ট্রান্সমিশনে আমাদের এই যে পিএসকে, এএসকে, আরএসকে, পিএসকে, পিএসকে, এএসকে, আরেকটা কী জানি ছিল, এফএসকে, না এফএসকে, কিউএসকে। সো এই টপিকগুলো ছিল। মাল্টিপ্লেক্সিংয়ে হচ্ছে আমাদের কয়েকটা টপিক ছিল, এবং আজকে হচ্ছে আমরা আরেকটা টপিক শুরু করব। এটা শুরু করার আগে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করে আসি। আমরা পুরানো কোয়েশ্চেন থেকে একটা টপিক আগে সলভ করে আসি, একটা কোয়েশ্চেন সলভ করে আসি মাল্টিপ্লেক্সিং রিলেটেড। সাইট কি ডাউন আছে নাকি?
তো আমরা হচ্ছে ফাইনালের একটা কোয়েশ্চেন নেই, ফল 25 এটা নেই। আচ্ছা ফাইনাল এটাই নেই। আচ্ছা এই যে এই যে এই যে 2 এর এ পারবেন কেউ? অ্যানালাইজ এফডিএম মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং উইথ আ ডায়াগ্রাম considering a system with 3 voice channels, each occupying 4 kilohertz of bandwidth, including a 1 kilohertz guard band. ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা লাস্ট দিন দেখছি। বইয়ের দুই জায়গাটায় চলে যাই। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে সো এটা হচ্ছে আমার, এখানে আমি এফডিএম করব। সো এটা হচ্ছে আমার এফডিএম। এখানে আমি হচ্ছে ইনপুট কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি হচ্ছে 3টা ভয়েস চ্যানেল দিচ্ছি, ইচ অকুপাইং 4 কিলোহার্টজ অফ ব্যান্ডউইথ। তাহলে আমার 4 কিলোহার্টজ ব্যান্ডউইথের 3টা ভয়েস চ্যানেল দিচ্ছি। তাহলে 4 4 4 এবং 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড দিচ্ছি। দেখেন এখানে একটা জিনিস বিষয় আছে যে ইচ অকুপাইং 4 কিলোহার্টজ অফ ব্যান্ডউইথ অ্যান্ড ইনক্লুডিং এ 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা ইচের কথা ইচ বলছে, দেখছেন? সো 1 কিলোহার্টজ ইচ অকুপাইং এ 4 কিলোহার্টজ অফ ব্যান্ডউইথ, অর্থাৎ প্রত্যেকে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ নিছে এবং প্রত্যেকেরই 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড আছে। সো প্রত্যেকের যদি 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড থাকে তাহলে এই যে ওর 4 কিলোহার্টজ, তাই না, 4 কিলোহার্টজ সে নিছে এবং সে তারপরে কি করবে, একটা 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড নেবে। তো এই যে এখানে একটা 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড ফ্রি রাখলো, আবার 4 কিলোহার্টজ নিছে, আবার 1 কিলোহার্টজ গার্ড ব্যান্ড ফ্রি রাখছে, তারপরে আবার 4 কিলোহার্টজ নিছে, এবং ওর ক্ষেত্রে কিন্তু আর গার্ড ব্যান্ড প্রয়োজন নেই। তাহলে আমার 4 1 1 আর এখানে 3টা 4। ঠিক আছে, বুঝতেছেন? তাহলে কত হইল টোটাল, আমি আউটপুট কত পাবো এখান থেকে? কেউ পারবেন? না পারলে বলেন যে পারবো না। কেউ না না স্যার। বুঝে থাকলে বলেন যে বুঝি নেই। বুঝেন নাই? আচ্ছা কোন জায়গাটায় বুঝেন নাই? ধরেন যে ইয়েটা বুঝছেন, প্রশ্নটা বুঝছেন, এই যে 2 এর এ, অ্যানালাইজ এফডিএম মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং উইথ দ্য ডায়াগ্রাম considering a system with 3 voice channels, each occupying 4 kilohertz of bandwidth and including a 1 kilohertz guard band.
কোয়েশ্চেনটা বুঝছেন? 14 স্যার। হ্যাঁ 14, হ্যাঁ একজন পার্সন। বাকি আর কারো সমস্যা আছে এটা বুঝতে? তাহলে 4 টাইমস 3, তাই না? তাহলে হচ্ছে আমার এখান থেকে আউটপুট আসবে কত? 4 টাইমস 3 প্লাস 1 প্লাস 1, 1 হচ্ছে এক একটা ইয়ে, মানে এক একটা গার্ড ব্যান্ড। তাহলে আমার এখান থেকে আসতেছে 14। ঠিক আছে, এই জিনিসটাই অঙ্কটা করে দেখাইতে হবে, আর ডায়াগ্রাম করে এঁকে দেখাইতে হবে। ডায়াগ্রামটা কোথায় আছে? ডায়াগ্রামটা এই যে দেখাই। গার্ড ব্যান্ডটা বুঝাইতে এরকম একটা ছবি আঁকবেন, এবং একটা মোটামুটি বোঝা গেলে এরকম একটা ডায়াগ্রাম আঁকলেই হবে। ঠিক আছে, এত বেশি কমপ্লেক্স করে ডায়াগ্রাম আঁকতে হবে না। জাস্ট এফটিএম এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে মাল্টিপ্লেক্সিং, এখানে MUX, এবং এইখানে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে DMUX। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। সো এরকম কিছু ম্যাথ থাকবে, আশা করি আপনারা করতে পারবেন। 2 এর বি, 2 এর বি পারবেন কেউ? আচ্ছা আস্তে আস্তে আসি। উই নিড টু ইউজ সিঙ্ক্রোনাস TDM অ্যান্ড কম্বাইন 20 ডিজিটাল সোর্সেস ইচ অফ 100 kbps। অর্থাৎ কি দাঁড়াইলো, আমার 20টা সোর্স আছে, 20টা ইনপুট লাইন আছে, আর আমার 100 kbps প্রত্যেকটা ইচ আউটপুট স্লট ক্যারিজ 2 বিটস ফ্রম digital sources, but one extra bit is added to each frame for synchronization. Solve the following questions. What is the size of an output frame in bits? তাহলে এটা একটু অ্যানালাইসিস করি। FDM এ চলে যাই। FDM এ স্লট ডিভিশনটা কিভাবে কাজ করে? FDM এ হচ্ছে আমার এরকম 20টা সোর্স আছে, এখানে তো জাস্ট 3টা দেখাইছে, তাই না? এরকম 20টা সোর্স আছে। সো 20টা সোর্স আসলে 20টা থেকে একটা একটা করে ছোট ছোট অংশ আসবে। ঠিক আছে, যে যেমন এখানে A1, B1, C1, D1 এভাবে করে E1, F1 এভাবে যেতে যেতে 20টা আসবে। তাহলে একটা ফ্রেমের মধ্যে আমার কয়টা স্লট থাকবে? 20টা স্লট থাকবে। এটুকু বুঝছেন? এখানে যেহেতু 3টা ইনপুট সোর্স আছে, সো 3টা ইনপুট সোর্স থেকে আমার 3টা করে স্লট হয়েছে প্রত্যেক ফ্রেমে। তাহলে আমার যদি 20টা ইনপুট সোর্স থাকে, তাহলে আমার কত হবে? 20টা ইনপুট স্লট হবে। তো হচ্ছে আমি যদি ছবি আঁকি, সো এরকম 20টা করে আছে। তো আমার একটা ফ্রেম তৈরি হইলো, এই ফ্রেমের মধ্যে এরকম 20টা স্লট থাকবে। বিশটা তো রাখা সম্ভব না, যাই হোক। তো হচ্ছে আমরা দেখি, কোয়েশ্চেনে ব্যাক করি। কোয়েশ্চেনে হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যান আউটপুট ফ্রেম ইন বিটস? আচ্ছা, সো প্রত্যেকটা সোর্স থেকে দুইটা করে বিটস নেওয়া হয় প্রত্যেকটা আউটপুট স্লটে। প্রত্যেকটা আউটপুট স্লটে হচ্ছে 2টা করে বিটস নেয় ইনপুট থেকে আসা। ঠিক আছে, অর্থাৎ এই যে এরকম একটা স্লট, সো এরকম একটা স্লটে 2টা করে বিট থাকে। ধরলাম এখানে আছে 1 0, বা এখানে আছে 1 1,
তাই না? এখন solve the following question: what is the size of an output frame in bits? তাইলে একটা ফ্রেমে তাহলে কয়টা বিটস থাকবে টোটাল বলেন? একটা ফ্রেমে টোটাল কয়টা স্লট থাকবে? কে পারবেন? কয়টা স্লট থাকবে? 20টা যদি এরকম ইনপুট লাইন থাকে, হ্যাঁ বলেন। হ্যাঁ 40, ঠিক আছে, হয়েছে। তাহলে হচ্ছে আমার টোটাল 20টা করে 41 স্যার, একটা এক্সট্রা নেবে। 20টা ইনপুট থাকবে, তাহলে 20টা থেকে 20টা স্লট। সো 20টা স্লটের মধ্যে প্রতি স্লটে বলা হয়েছে কি 2টা করে বিটস। সো 20 টাইমস 2 বিটস। সো 20টা স্লটে 2টা করে বিটস। সো 20টা স্লট 2টা করে বিট, তাইলে হচ্ছে আমার 40টা বিটস, 40 বিটস, 40 বিটস, এবং প্রত্যেকটা একটা করে সিঙ্ক্রোনাইজেশন বিটস, 1 সিঙ্ক বিটস। সো 1 সিঙ্ক বিট, তাহলে 20 টাইমস 2 40, আর হচ্ছে 1, সো 41 হবে আনসার, তাই না? সো আশা করি ধরে নিচ্ছি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করবেন। এরপরে হচ্ছে চলে যাই, যাই হোক, মানে বেসিক আইডিয়া পাইছেন। আর 1 নম্বরের এইখানে হচ্ছে যে থেকে চ্যাপ্টার 6-এর কোয়েশ্চেন থাকবে। চ্যাপ্টার 6-এর কোয়েশ্চেনটা হচ্ছে আমি আরেকটা দিন নিব আর কি আপনাদের প্র্যাকটিস করাইতে, ঠিক আছে? চ্যাপ্টার 6 না, সরি, চ্যাপ্টার 5, এই যে অ্যানালগ ট্রান্সমিশন। আমি হচ্ছে সোমবারে এই জন্য একটা ক্লাস নিতে যাচ্ছি। সোমবারে হচ্ছে সকাল 11টা একটা ক্লাস নিতে যাচ্ছি। আজকে হচ্ছে আমি একটু এই যে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, এই চ্যাপ্টারটা বাকি সময় দেখাবো। বাকি সময় এই এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, এই চ্যাপ্টারটা আমরা একটু কভার করব। আর সোমবার দিন আমরা সকাল 11টার সময় একটা ক্লাস নিচ্ছি। সেই সকাল 11টায় ক্লাসটায় হচ্ছে আমি বেসিক্যালি কোয়েশ্চেন সলভ করব বিভিন্ন রকম, ঠিক আছে? এই টোটাল 3টা চ্যাপ্টার মিলে কিছু কোয়েশ্চেন সলভ করব। ফাইনালি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা আপনাদের এনাফ টাইম থাকবে, মার্চের 31 তারিখের মধ্যে জমা দিতে হবে। সো ওর মধ্যে আপনারা জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টটা কি স্যার নেক্সট ক্লাসে দিবেন? অ্যাসাইনমেন্টটা হচ্ছে হ্যাঁ সোমবারে দিয়ে দিব, অথবা আমি আজকে কালকের ভিতরে দিয়ে রাখতে পারি, তবে মানে টাইম দিব হচ্ছে মার্চের 31 তারিখের পর্যন্ত। হ্যাঁ, এখন আজকে হচ্ছে মার্চের ওকে 13 তারিখ, ঈদের পরে মার্চের 31 তারিখের মধ্যে সাবমিট দিবেন। আচ্ছা, তো আমি হচ্ছে তাহলে আজকে চ্যাপ্টার 10-এ চলে যাই, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। 5-এর ম্যাথ প্র্যাকটিস আমরা সোমবার দিন করব। তো হচ্ছে চ্যাপ্টার 10-এ হচ্ছে আমরা স্লাইডটা কি একটু হইলেও ফলো করতে পারি, তবে টপিকগুলো বোঝার জন্য যে কী কী টপিক আছে, আমাদের কী কী টপিক পড়তে হবে, কারণ চ্যাপ্টার 10টা বইয়ে বেশ বড় একটা চ্যাপ্টার। সো আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে টপিকগুলো দেখতে হবে, বাট যদি আমরা একটু ডিটেলসে ভালো মতো বুঝতে চাই তাহলে বইয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো, কারণ বইয়ে খুব ভালোভাবে মানে এক্সপ্লেনেশনটা দেয়া আছে। এখানে অনেক কিছু আপনারা দেখে বুঝতে পারবেন না, ঠিক আছে? সো চ্যাপ্টার 10-এর টপিকটা হচ্ছে এরর ডিটেকশন। তো এরর ডিটেকশন কী ধরনের হইতে পারে? প্রথমত একটা হতে পারে সিঙ্গেল বিট এরর, একটা হচ্ছে বার্স্ট এরর। তো সিঙ্গেল বিট এররটা হচ্ছে যে আমি হচ্ছে সেন্ড করতেছি একটা ডেটা, সেই ডেটা সেন্ড করার সময় আমার একটা বিট করাপ্ট হয়ে গেল কোনো কারণে। কেন করাপ্ট হলো? যে মাঝখানে ধরেন ট্রান্সমিশন যে মিডিয়াম, সেই মিডিয়ামে ঝামেলা আছে, ঠিক আছে? সেই ট্রান্সমিশন মিডিয়াম হয়তো কোনো একটা ঘাপলা করতেছে, কোনো কারণে ডেটাটাকে করাপ্ট করে, এই যে এখানে আমি পাঠাইছি 0 এই জায়গায়, কিন্তু এটা রিসিভ হয়েছে 1, ঠিক আছে? সো যে কোনো একটা বিটে যদি এটা হয়, শুধুমাত্র একটা বিটে যদি এটা হয়,
ওয়ান থেকে জিরো হয়ে যায় বা জিরো থেকে ওয়ান হয়ে যায়, তাইলে সেটাকে আমি বলবো হচ্ছে সিঙ্গেল বিট এরর। ঠিক আছে, যে কোনো একটা বিটে হইলে। আর আরেকটা হইতে পারে সেটা হচ্ছে বার্স্ট এরর। সিঙ্গেল বিট এরর, বার্স্ট এরর। বার্স্ট এররের বিষয়টা হচ্ছে যে এটা দুইটা অথবা তার থেকে বেশি বিট, ঠিক আছে, দুইটা অথবা তার থেকে বেশি বিটে এরকম করাপ্টেড হয়ে গেছে। যেমন এখানে 8টা বিট আছে, 8টা বিটের মধ্যে টোটাল এই টোটাল 4টা বিট করাপ্ট হয়ে গেছে। সো এই যে অংশটুকু জুড়ে হচ্ছে করাপ্ট হয়েছে, দেখেন এইটুকু এর থেকে এটুকু এর মধ্যেই করাপশনটা হয়েছে, এর বাইরে আর হয়নি। সো এই অংশটুকুকে আমি বলবো হচ্ছে লেংথ অফ বার্স্ট এরর। ঠিক আছে, তো এই সিঙ্গেল বিট এরর, বার্স্ট এরর, এটা হচ্ছে খুবই একদম ইজি কিছু থিওরি কোয়েশ্চেনের মার্ক আপনারা ইজিলি তুলে ফেলতে পারবেন এরকম এক্সামের কোয়েশ্চেনে আসলে। সিঙ্গেল বিট এরর কি, বার্স্ট এরর কি, এরকম ছবি এঁকে লিখে দিবেন যে এটা হচ্ছে সিঙ্গেল বিট এরর, এটা হচ্ছে বার্স্ট এরর, বাস। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কী জিনিস? তো আমাদের যেটা হয় যে আমরা যখন একটা ডেটা পাস করি সেন্ডার এন্ড থেকে ডেটাটাকে এনকোড করে হচ্ছে একটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাস করি। ট্রান্সমিশন মিডিয়াম থেকে পাস করার সময় আমরা কিছু এক্সট্রা বিট পাঠাই। ঠিক আছে, আমরা কিছু এক্সট্রা বিট পাঠাই যাতে হচ্ছে সেই এক্সট্রা বিটটা দেখে যে রিসিভ করবে ডেটাটা, সে যাতে বুঝতে পারে যে কোনো বিট কি করাপ্ট হয়েছে কিনা। ঠিক আছে, অর্থাৎ রিসিভার হচ্ছে ওই এক্সট্রা বিটটা কোনো একটা অবশ্যই একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমে রিসিভার যখন রিসিভ করবে, রিসিভার সেই এক্সট্রা বিটটা দেখে কিছু একটা মিলায় বুঝতে পারবে যে আচ্ছা ডেটাটা করাপ্ট হয়ে গেছে, অথবা বুঝতে পারবে যে না ডেটাটা করাপ্ট হয় নাই, ডেটা কারেক্ট আছে। সো এই যে প্রসেসটা যে আমরা একটা এক্সট্রা বিট অ্যাড করে দিই সেন্ডিংয়ের সময়, সেই জিনিসটাকে বলা হয়েছে রিডান্ডেন্সি। ঠিক আছে, এখন আসা যাক এরর ডিটেকশন। আমরা এখানে মেইনলি হচ্ছে দেখব ব্লক কোডিং। সো ব্লক কোডিংয়ে যেটা হয় যে আমার একটা ডেটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, ডেটা ওয়ার্ডটা থাকে হচ্ছে কে বিটসের। সো ডেটা ওয়ার্ডটা থাকে হচ্ছে কে বিটসের। এই জিনিসগুলো আসলে বইয়ে আছে অনেক ভালোভাবে, আপনারা বইটা একটু দেখবেন, আমি খুবই স্ট্রংলি সাজেস্ট করব এই টপিকগুলো বইয়ের থেকে দেখবেন। বাট এই টপিকগুলোই দেখবেন, মানে সব টপিক দেখা লাগবে না। আপনি যদি বইয়ে যান দেখবেন যে এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, অনেক 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 টপিক আছে, সব কিছু ইম্পর্টেন্ট না। যে টপিকটা স্লাইডে আছে খুঁজে সেই টপিকটা বইয়ে বের করে ওটাই চলে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে কী করে। যেমন এই যে এখানে সিঙ্গেল বিট এরর, বার্স্ট এরর দেওয়া আছে, রিডান্ডেন্সি দেওয়া আছে। আচ্ছা, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক এই বইটার 5th এডিশনে যাবেন, এটা বিএলসিতে দেওয়া আছে বইটা। ঠিক আছে, তো আমাদের এরকম হচ্ছে ব্লক কোডিংয়ে যে সিস্টেমটা ফলো করা হয়, সেই ব্লক কোডিংয়ের সিস্টেমটা হচ্ছে আমাদের একটা ডেটা ওয়ার্ড আছে। সো ডেটা ওয়ার্ড হচ্ছে অরিজিনাল যে ডেটাটা আমরা পাঠাবো। ঠিক আছে, অরিজিনাল যে আমরা ডেটাটা পাঠাবো সেটা হচ্ছে ডেটা ওয়ার্ড। ঠিক আছে, তো সেটা থেকে উপরে আমরা কিছু বিট অ্যাড করে দিই। তো সেটা কীরকম হইতে পারে, ধরেন আমরা অরিজিনালি একটা ডেটা পাঠাবো, এখানে কিছু সিনারিও আছে। স্যার আমরা যদি স্যার সেই আপনার বিটি অ্যাড করি তাহলে কিছু রিডেন্ডেন্সি হয়ে গেল স্যার। বুঝি না, একটু কোয়েশ্চেনটা আবার করবেন। মানে স্যার আমরা যদি স্যার সেই মানে ডেটা অর্ডার লাস্টে বিটি অ্যাড করে দিই তাহলে তো স্যার রিডেন্ডেন্সি হয়ে গেল। লাস্টে কিছু বিট অ্যাড করে দিই, তাই তো? লাস্টে কিছু বিট অ্যাড করতে হবে, মানে মানে লাস্টে বিট কিছু অ্যাড করতে হবে। রিডান্ডেন্সিটা খারাপ কিছু না, রিডান্ডেন্সিটা ভালো জিনিস, বুঝতে পারছেন? ও জি স্যার, জি রিডান্ডেন্সিটা স্যার। আমাদের করতে হচ্ছে কারণ মানে যাতে রিসিভার বুঝতে পারে যে এরর হয়েছে কিনা, নয়তো এরর হইলেও সেটা জানা যাবে না যে এরর যে হয়েছে। বুঝতে পারছেন? রিডান্ডেন্সিটা খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিই, যেমন ডেটা ওয়ার্ড। ডেটা ওয়ার্ডে আমি হচ্ছে ডেটা ওয়ার্ড এটা অরিজিনালি পাঠাইতে চাই এটা,
1001, এটা হচ্ছে আমার ডেটা ওয়ার্ড। ডেটা ওয়ার্ডটা তাহলে কি, আমার অরিজিনালি যে ভ্যালুটা, যে ডেটাটা আমি পাঠাইতে চাই সেটা হচ্ছে আমার ডেটা ওয়ার্ড। সো ডেটা ওয়ার্ডের সাথে আমি, সো এটা হচ্ছে আমার কে হচ্ছে, এখানে কয়টা বিটস আছে, এখানে 4টা। সো আমি এটাকে কোড ওয়ার্ডে কনভার্ট করব। আমি হচ্ছে এখানে কিছু এক্সট্রা বিট অ্যাড করে দিলাম। ধরেন আমি 3টা 0 অ্যাড করে দিলাম এখানে। সো এই যে পুরাটা অ্যাড করে দিলাম, এই অ্যাড করার কারণটা হচ্ছে যে আমার এই 3টা বিট দেখে আমার কোনো এরর হয়েছে কিনা সেটা বের করা যাবে। সো এই জিনিসটাকে আমি বলবো, পুরো জিনিসটাকে বলবো কোড ওয়ার্ড। ঠিক আছে, সো ডেটা ওয়ার্ড, কোড ওয়ার্ড। সো ডেটা ওয়ার্ডে আমার স্যার যদি স্যার এই বিট গুলো আগে যোগ করতাম তাহলে কি হতো স্যার, লাস্টে যোগ না করে? বিটগুলা হচ্ছে আগে যোগ করব না, যোগ করলে লাভ কি আমার, কারণ আমি তো পাঠাইতে চাচ্ছি মূলত এইটা। ঠিক আছে, আমার আর ইন্টেনশন হচ্ছে শুধু ডেটা ওয়ার্ডে যে বিটসগুলো আছে সেগুলো পাঠানো, আমার কোড ওয়ার্ডটা পাঠানোর উদ্দেশ্য না। মানে স্যার আমরা শুধু জিরোই অ্যাড করবো তাই তো, মানে ওয়ান অ্যাড করবো না? এটা কি, এটা অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি কি অ্যাড করব সেটা অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করবে। মাঝে মধ্যে আমি আচ্ছা শুধু 000 অ্যাড করতে পারি, মাঝে মধ্যে কিছু একটা কোনো একটা অ্যালগোরিদমের সাথে মিলায়ে আমার অ্যালগোরিদমের সাথে যেটা প্রয়োজন সাপেক্ষে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি। এখন কি অ্যাড করবো সেটা আমি ধরেন এখন জানি না, বুঝতে পারছেন? জি স্যার। এক একটা অ্যালগোরিদমে এক এক রকম জিনিস অ্যাড করতে হবে আর কি, হইতে পারে। সো আমি হচ্ছে এইখানে এই যে টোটাল 3টা বিট অ্যাড করছি, তাহলে কে ইকুয়াল 4 ছিল, এই যে দেখেন এখানে, তাহলে টোটাল এন হচ্ছে আমার এই যে কোড ওয়ার্ডের লেংথ হচ্ছে এন, তাহলে এন ইকুয়াল 7। এখন আমি কোড ওয়ার্ডটা পাঠালাম, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ড করলাম রিসিভারের কাছে। সো রিসিভার কোড ওয়ার্ড পাইলো একটা। এখন কোড ওয়ার্ডটা পাইলো, কোড ওয়ার্ডটা পাওয়ার পরে রিসিভার কি করবে, এটা চেকারে দিবে। সো চেকার কি করবে, চেকার হচ্ছে এই যে এই এক্সট্রা বিটসগুলো, এই রিসিভার জানে যে এই এক্সট্রা বিটসগুলো কিছু একটা মিনিং আছে। ঠিক আছে, এই এক্সট্রা বিটসগুলো কিছু একটা মিনিং আছে, সেই এক্সট্রা বিটসগুলো থেকে সে মিনিং দেখবে। তো এটা হচ্ছে চেকারের কাছে গেল, চেকার হচ্ছে মিনিং চেক করে দেখলো যে এটা তো করাপ্ট হয়ে গেছে, এটা তো অরিজিনাল নাই। সো অরিজিনাল যদি নাই, করাপ্ট হয়ে গেলে সে ডিসকার্ড করবে, ডিসকার্ড করবে। আর যদি দেখে যে না, করাপ্ট নাই, কারেক্ট আছে, তাহলে সে এই ডেটা এক্সট্র্যাক্ট করে একটা ডেটা ওয়ার্ড তৈরি করবে আবার কে বিটসে, অর্থাৎ অরিজিনাল যে ডেটা ওয়ার্ডটা ছিল সেই ডেটা ওয়ার্ডে আবার কনভার্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ব্লক কোডিংয়ের সিস্টেমটা এভাবে কাজ করে। আচ্ছা, how can the errors be detected by using block coding? If the following two conditions are met, the receiver can detect a change in the original code word. তো 2টা কন্ডিশন থাকলে শুধুমাত্র এররটা ডিটেক্ট করা সম্ভব। একটা হচ্ছে কি, দ্য রিসিভার হ্যাজ এ ভ্যালিড লিস্ট অফ কোড ওয়ার্ডস, অর্থাৎ রিসিভার জানে যে এই ভ্যালুটা যদি পাই তাইলে এটা হচ্ছে ভ্যালিড কোড ওয়ার্ড, এই ভ্যালু যদি পাই তাইলে হচ্ছে এটা ভ্যালিড কোড ওয়ার্ড না। সো সেটা কীরকম, ধরেন রিসিভার জানে যে আমার কাছে যদি 100100 এটা আসে, এটা একটা ভ্যালিড কোড ওয়ার্ড। আর ধরেন 100000 1 তারপর 6টা 0, এটা হচ্ছে একটা ভ্যালিড কোড ওয়ার্ড। এই 2টা যদি আসে তাহলে আমি ধরে নিব যে না, ঠিক আছে, কোড ওয়ার্ড যেটা রিসিভ করছে এটা ঠিক আছে। যদি অন্য কিছু আসে তাহলে আমি ধরে নিব যে কোড ওয়ার্ড যেটা রিসিভ করছে এটা ঠিক নেই, এটা করাপ্ট হয়ে গেছে।
মানে আমি এই দুইটা দিয়ে হয়তো কমিউনিকেশন করতেছি, ঠিক আছে? সো এরকম আমার কাছে কিছু একটা লিস্ট থাকতে হবে রিসিভারের এন্ডে, যে রিসিভার এগুলোর মধ্যে মিলাবে যে আমি যে কোড ওয়ার্ডটা রিসিভ করছি সেই কোড ওয়ার্ডটা কি এই লিস্টের মধ্যে পড়ে। যদি লিস্টের মধ্যে পড়ে তাহলে হ্যাঁ ভ্যালিড, না হইলে ভ্যালিড না। আচ্ছা, আরেকটা সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? দ্য অরিজিনাল কোড ওয়ার্ড হ্যাজ চেঞ্জ টু অ্যান ইনভ্যালিড ওয়ান। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল কোড ওয়ার্ডটা সেটা চেঞ্জ হয়ে একটা ইনভ্যালিড কোড ওয়ার্ডে কনভার্ট হয়েছে। এখন ইনভ্যালিড কোড ওয়ার্ডে কীভাবে যাবে? আচ্ছা, ধরলাম আমি পাঠাইছি হচ্ছে 1001 তারপরে 000, কিন্তু এটা রিসিভার এন্ডে এইটা গেছে। রিসিভার জানে কি এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। এখন রিসিভার যদি এইটা পায়, ওটা উপরেরটা না পেয়ে যদি রিসিভার যদি এই কোড ওয়ার্ডটা পায়, রিসিভার জানে কি যে এটা তো ভ্যালিড, তাই না? সো রিসিভার যেহেতু জানে এটা ভ্যালিড, তাহলে রিসিভার কি করবে? রিসিভার তো বুঝবে না যে এরর হয়েছে, ঠিক আছে? মানে বিষয়টা এরকম, আপনার ফ্রেন্ডকে আপনি একটা টেক্সট মেসেজ পাঠাইলেন, হ্যাঁ, সো টেক্সট মেসেজ পাঠানোর পরে সেই টেক্সট মেসেজটা করাপ্ট হয়ে গেছে এমনভাবে যে আপনার এটা রিসিভ করার পরে কোনো মিনিং বোঝা যাচ্ছে না, আপনার ফ্রেন্ড কোনো মিনিং বুঝতেছে না। সো মিনিং যদি না বুঝে তখন সে কি বুঝবে? সে বুঝবে যে এটা করাপ্ট হয়ে গেছে, তাই না? আর আপনার ফ্রেন্ড যদি ধরেন যে আপনি পাঠাইছেন হ্যালো, এই হ্যালো শিফট হয়ে ধরেন যে অন্য একটা ওয়ার্ড হয়ে গেছে, হ্যালোর থেকে ধরেন যে বাই হয়ে গেছে, ঠিক আছে, BYE হয়ে গেছে কোনোভাবে ধরলাম। সো হ্যালোর থেকে করাপ্ট হয়ে বাই হয়ে গেছে। তো হ্যালো থেকে করাপ্ট হয়ে বাই হয়ে গেলে আপনি হচ্ছে কি বুঝবেন যে এটা আসলে করাপ্ট হয়েছে? আপনি ভাববেন যে সে আপনাকে আসলেই বাই বলছে, বুঝতে পারছেন? সো দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। একটা হচ্ছে যে ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে পড়তে হবে, একটা ভ্যালিড কোড ওয়ার্ডের লিস্ট থাকতে হবে যে এগুলো হইলে ভ্যালিড। আর একটা হচ্ছে ওই লিস্টের মধ্যে, ওই লিস্টের বাইরে গিয়ে যদি ইনভ্যালিড একটা কোড ওয়ার্ড আসে তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এখন এটা তো ইনভ্যালিড, এটা তো এরর হয়েছে। আর যদি এই লিস্টের মধ্যে একটা পাঠাইতে গিয়ে আরেকটা পাঠায় ফেলে, ওই সেম লিস্টের মধ্যে, হ্যাঁ, লিস্টের মধ্যে 5টা আছে, লিস্টের ধরেন যে একটা জায়গায় আরেকটা পাঠিয়ে দিছে, করাপ্ট হয়ে একটার জায়গায় আরেকটা চলে আসছে, তাইলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা এরর হয়েছে, ঠিক আছে? সো আমার এই দুইটা কন্ডিশন খুবই ভালোভাবে মাথায় রাখবেন, এইগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরর ডিটেকশনের কী কী কন্ডিশন আছে এবং এই প্রসেসটা কীভাবে কাজ করে, ডেটা ওয়ার্ড কী জিনিস, কিওয়ার্ড কোড ওয়ার্ড কী জিনিস, এদের মধ্যে কীভাবে যে এই পুরো ফুল প্রসেসটা কীভাবে কাজ করে, এই ফুল প্রসেসটা এখানে বইয়ে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এরকম একটা কোয়েশ্চেন ধরে দেখেন যে এক্সামে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? যে এরর ডিটেকশন কীভাবে কাজ করে, এই যে ফিগার 10.2 পুরো ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে কাজ করে। সো ডেটা ওয়ার্ড এরকম কিছু একটা থাকলে এখানে কিছু একটা বিট অ্যাড করে সেটাকে কোড ওয়ার্ড বানাবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্সটা কী জিনিস? হ্যামিং ডিস্টেন্স হচ্ছে আমার যদি দুইটা বিট থাকে, দুইটা বিট থাকার মধ্যে দুইটা বিটের লেংথ আছে, যেমন এই যে এরকম একটা আছে 5টা জিরো, এই জিনিসটা হচ্ছে পাঠানো হয়েছে, আর রিসিভ করছে হচ্ছে 01101। হ্যাঁ, তো হ্যামিং ডিস্টেন্সটা কি? হ্যামিং ডিস্টেন্স হচ্ছে কয়টা বিট হচ্ছে ম্যাচ করে না। সো কয়টা বিট ম্যাচ করে না দেখেন। সো ফার্স্টে 0 ম্যাচ করে, 0 ম্যাচ করে, হ্যাঁ। সেকেন্ডে দেখেন 0 1, তাহলে একটা ম্যাচ করে না। থার্ডেরটায় 0 1 ম্যাচ করে না, আর লাস্টেরটায় 0 1 ম্যাচ করে না। সো টোটাল 3টা বিট ম্যাচ করে না। সো টোটাল যে 3টা বিট যেহেতু ম্যাচ করে না, তাহলে দুইটার ডিস্টেন্স হচ্ছে কত? 3, ঠিক আছে? তাহলে আমার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। এখন এটা বের করার একটা ইজি সূত্র আছে। সূত্রটা কি? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যদি দুইটা বিটের এরকম ইয়ে থাকে, দুইটা বিটের এরকম ব্লক থাকে, দুইটা বিটের ব্লকের মধ্যে আপনি যদি XOR করেন, ঠিক আছে, XOR করার পরে যে কয়টা 1 থাকবে সেটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। অর্থাৎ এই যে এখানে যেমন 3টা 0 আছে, এইখানে হচ্ছে 011 আছে, তাহলে XOR করলে আপনার আউটপুট আসলে হচ্ছে 011। তাহলে এই 011-এর মধ্যে টোটাল কয়টা 1 আছে? 2টা। তাহলে 2টা 1 থাকলে আমার
হ্যাভিং ডিস্টেন্স এই দুইটা বিট এই দুই ব্লকের মধ্যে হচ্ছে 2। এই ক্ষেত্রে যেমন 3 আমি এক্সোর করতেছি, এক্সোর করার পরে আমার আসতেছে 0 1 0 1 1, তাহলে আমার 3টা 1 আসতেছে, 3টা 1 মানে হচ্ছে আমার হ্যাভিং ডিস্টেন্স 3। বুঝতে পারছেন? তো এইরকম হচ্ছে কোয়েশ্চেন অবশ্যই এখানে আছে। আমি হচ্ছে আপনাদেরকে একটা দিই। Given an 8-bit Hamming code word, determine the original transmitted message, extract the data after identifying the parity bits. If the 5th bit of the becomes corrupted during transmission, we use the Hamming error detection process to determine the error position detected by the code. এটা না, আচ্ছা একটু একটু সিম্পল কিছু দিই আপনাদের। ধরেন যে এই দুইটা বিট আছে, এদের মধ্যে হ্যাভিং ডিস্টেন্স কত? ঠিক আছে, এই যে দুইটা বিটের ব্লক আছে, এই দুইটার মধ্যে হ্যাভিং ডিস্টেন্স কত? বিএলসি মনে হয় ডাউন আছে। আচ্ছা এমনিই বলেন, এখানে এমনি গুগল মিটে চ্যাটে দিয়ে দেন বা এমনি মুখে বলেন, কেউ করে। কেউ পারবেন না? আমি কেউ যদি আনসার না করেন তাহলে আমি এখন নাম ধরে ধরে ডাকবো। আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা, এমডি মাহফুজুর রহমান আছেন ক্লাসে? জি স্যার। হ্যাঁ, এটা পারবেন? এই যে এই দুটার মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত হবে? স্যার স্যার চেষ্টা করছি। কিভাবে করবেন? স্যার এক্সর গেট দিয়ে হচ্ছে পাস করতে হবে দুটি ইনপুট। করলে কত আসে? যতগুলো 1 থাকবে। ধরলাম যে এই যে এক্সর করবেন, তাহলে 1 আর 1 এর এক্সর কত হয়? 1 আর 1 0 হয় স্যার। সেম হইলে 0, তাই না? ডিফারেন্ট হইলে 1। 0 হয়। হ্যাঁ, তাহলে এটাও সেম হলে 0 আর হচ্ছে ডিফারেন্ট হলে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে 0। অ্যান্সার 4 আসে স্যার। তাহলে হচ্ছে স্যার ডিফারেন্ট 1 হবে।
তাহলে হচ্ছে দুই স্যার এক এখানে 1 দুই হবে ডিফারেন্ট। তিন, থ্রি আসা উচিত না? 3 থ্রি আসা উচিত, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি হ্যামিং ডিস্টেন্স বুঝতে পারছেন। তো এবার চলে আসি হচ্ছে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। তো আমার হচ্ছে কয়েকটা ওয়ার্ড আছে, ধরলাম তিনটা ওয়ার্ড আছে। সো তিনটা ওয়ার্ড মানে তিনটা ওয়ার্ড হচ্ছে এইভাবে চিন্তা করেন, তিনটা ওয়ার্ড মানে হচ্ছে তিনটা বিটের ব্লক আছে। সো এই তিনটা বিটের ব্লকের মধ্যে সবগুলার হ্যামিং ডিস্টেন্স যদি আমি বের করি, প্রত্যেকটা দুইটা দুইটা করে নিয়ে অল পসিবল পেয়ার করে যদি আমি হ্যামিং ডিস্টেন্স বের করি, যে এই হ্যামিং ডিস্টেন্সটা সবচেয়ে ছোট থাকবে সেটা হচ্ছে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। ঠিক আছে, সো এই মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে দিয়ে আমার একটা কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে যদি আমার ধরলাম এই যে এরকম তিনটা হচ্ছে আমার ওয়ার্ড আছে। একটা হচ্ছে 000, একটা হচ্ছে 011। সো আমার কাছে স্যার স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, আমি স্যার একটু বাসে তো স্যার হঠাৎ হঠাৎ নেট চলে যাচ্ছে। মানে এখন মনে হলো যে আপনি মনে হয় সামনে আবার অ্যাডমিশন যদি নিয়ে নেন, তখন আমি যদি নেটের বাইরে চলে যাই, এই জন্য আমি কি মেসেজে লিখে দিব এই চ্যাটে এখানে? আচ্ছা লিখে রাখেন 0000011 9 স্যার। ও তারপরে হচ্ছে 110, তারপর হচ্ছে 110 স্যার আইডিটা স্যার আমি স্যার এই মেসেজে লিখে দিচ্ছি স্যার, যদি আমার মানে হঠাৎ নেটের বাইরে চলে যায় তাহলে আচ্ছা স্যার, ঠিক আমরা আছে থাকলে তো আমি লিখে অ্যাটেন্ডেন্স রাখেন, দিয়ে দিব। ঠিক আছে লিখে রাখেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো তো এই এখন মিটিং এর ইনবক্সে দিচ্ছি স্যার, মিটিং এর আচ্ছা ইনবক্সে। ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। ওকে, আচ্ছা, তো এখানে এখন হচ্ছে আমি মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করব। সো 000 আর 011, এখানে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত আসলো? হ্যামিং ডিস্টেন্স শুধু নর্মাল হ্যামিং ডিস্টেন্স কত আসলো? দুইটা ডিফার করে, তাই না? দুইটা, একটা লাস্ট সেকেন্ডটা থার্ডটা, তাহলে হ্যামিং ডিস্টেন্স আসতেছে 2। এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে 2। সো বেসিক্যালি সবগুলোর ক্ষেত্রেই 2 আসতেছে। ঠিক আছে, এখন এই জিনিসটা বলতে কি বোঝায়, এই যে এই সেন্টেন্সটা মানে অর্থাৎ আমি এস এরর পর্যন্ত অ্যালাউ করতে পারবো। আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যদি ডি মিন হয়, সো ডি মিন হইলে আমি হচ্ছে এস এরর্স পর্যন্ত অ্যালাউ করতে পারবো। সো আমার হচ্ছে এখানে এই ক্ষেত্রে ধরেন ডি মিন আমার কত আসতেছে? ডি মিন হচ্ছে আসতেছে 2, তাই না? তাহলে ডি মিন হচ্ছে কি এস প্লাস 1। সো এস এরর্স আমি করতে পারবো। তাহলে এস এর ভ্যালু কত আমার? ডি মিন ইকুয়াল ডি মিন মাইনাস 1। তাহলে ডি মিন হচ্ছে যেহেতু 2, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1। সো এস এর ভ্যালু 1 হওয়া বলতে কি বোঝায়? এস এর ভ্যালু 1 হওয়া বলতে বোঝায় যে আমার যদি সর্বোচ্চ একটা বিট করাপ্ট হয়, তাইলে আমি হচ্ছে সেটা ডিটেক্ট করতে পারবো। যদি আমার একটার বেশি বিট করাপ্ট হয়, তাহলে আমি ডিটেক্ট করতে পারবো না। সো সেটা কীরকম? যেমন আমার রিসিভারের কাছে আমি বলছিলাম না একটা লিস্ট থাকবে। সো রিসিভারের কাছে এই যে এই লিস্টটা আছে, রিসিভ লিস্ট। রিসিভার যদি এইগুলা রিসিভ করে, তাহলে রিসিভার বুঝবে যে এটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, এগুলো হচ্ছে রিসিভারের ভ্যালিড লিস্ট। সো এই ওয়ার্ডগুলো যদি রিসিভার পায়, সে বুঝবে যে এগুলো সব ভ্যালিড। আচ্ছা, তো এখন 000 পাঠানো হয়েছে। এখন 000 পাঠানো হওয়ার পরে 001 পাইছে রিসিভার।
সো রিসিভার যদি 001 পায় তাহলে রিসিভার কি বুঝবে? রিসিভার যদি 001 পায় তাহলে রিসিভার কি বুঝবে? যে এটা একটা ইনভ্যালিড, মানে 001 তো এই লিস্টের মধ্যে নাই, সো সে বুঝবে যে সে একটা ইনভ্যালিড ওয়ার্ড পাইছে, তাই না? সো সে বুঝবে যে এরর হয়েছে, এরর ডিটেক্ট করতে পারছে। ঠিক আছে, কিন্তু যদি একটার বেশি বিট করাপ্ট হয়, আচ্ছা, সো যদি 001 না পেয়ে হচ্ছে 010 পায়, তাইলেও বুঝবে করাপ্ট হয়েছে, মানে এরর হয়েছে বুঝবে। যদি 100 পায় তাও বুঝবে এরর হয়েছে, কারণ দেখেন এগুলো কোনোটাই এখানে নাই। যদি 000 পাঠানোর পরে রিসিভার পায় 011, 011 যদি পায় রিসিভার, তাহলে রিসিভার কি বুঝতে পারতেছে যে এটা আসলে একটা এরর হয়েছে এখানে? কেউ একটু রেসপন্স করেন। না স্যার, না স্যার। বুঝতে পারবে না, কারণ হচ্ছে লিস্টের মধ্যে 011 আছে জন্য। হ্যাঁ 011 লিস্টের মধ্যে আছে, ঠিক আছে। সো এস হচ্ছে 1 বলতে এটাই বুঝে যে সর্বোচ্চ একটা বিট করাপ্ট হইলে সে এররটা ডিটেক্ট করতে পারবে। যদি একটার বেশি বিট করাপ্ট হয়ে যায়, যদি 2টা বিট করাপ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে এরর হয়েছে কি না এই জিনিসটা ডিটেক্ট করতে পারবে না রিসিভার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। সো এরকম একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে, এরকম একটা ম্যাথ আসতে পারে। আচ্ছা, সিমিলার প্যারিটি চেক, সিম্পল প্যারিটি চেক, ঠিক আছে। সিম্পল প্যারিটি চেকের বিষয়টা কি? সিম্পল প্যারিটি চেক হচ্ছে আমি যে এরকম একটা ওয়ার্ড পাঠাই, এই ওয়ার্ডের মধ্যে আমি একটা প্যারিটি বিট অ্যাড করে দিব, সেটা হইতে পারে 1 অথবা 0। সো আমি কখন 1 পাঠাবো প্যারিটি বিটে আর কখনো 0 পাঠাবো, সেটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? ইন প্যারিটি চেক এ প্যারিটি বিট ইজ অ্যাডেড টু এভরি ডেটা ইউনিট সো দ্যাট দ্য টোটাল নাম্বার অফ ওয়ান্স ইজ ইভেন। ঠিক আছে, সো আমি হচ্ছে যদি দেখি, আমি যেটা করবো যে প্যারিটি বিটটা অ্যাড করার পরে আমি মেকশিওর করব যে এইখানে এই পুরা এই ব্লকটার মধ্যে যাতে টোটাল নাম্বার অফ 1 ইভেন হয়। তো সো দেখেন আগে হচ্ছে 3টা 1 ছিল, সো আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে টোটাল 4টা 1 হয়ে আমার টোটাল নাম্বার অফ 1 ইভেন হচ্ছে, ঠিক আছে। সো এটার একটা এক্সাম্পল দেখা যাক। এই যে এরকম আমাকে হচ্ছে 5টা ক্যারেক্টার পাঠানো হয়েছে আস্কির, 5টা ক্যারেক্টারের মধ্যে এরকম 5টা এরকম 8টা করে ব্লক আছে। সো প্রত্যেকটার সাথে আমি একটা করে প্যারিটি বিট অ্যাড করে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটার সাথে একটা করে প্যারিটি বিট অ্যাড করে দিলাম। তো সো দেখেন এখানে 0 অ্যাড করতেছি কেন? এখানে অলরেডি 6টা 1 আছে, সো 6টা 1 থাকা মানে হচ্ছে ইভেন নাম্বার অফ 1 আছে। সো আমি যদি এখানে 0 এখানে যদি আরেকটা 1 অ্যাড করতাম তাহলে 7টা 1 হয়ে অড হয়ে যেত। সো আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে প্যারিটি বিটটা এমনভাবে অ্যাড করা যাতে টোটাল নাম্বার অফ 1 হয় হচ্ছে ইভেন। সো আমি হচ্ছে টোটাল নাম্বার অফ 1 ইভেন রাখতে আমি এখানে 0 দিলাম। সো এখানেও 6টা আছে, তাহলে আমি 0 দিলাম। এখানে 6টা আছে 0 দিলাম, এখানে 4টা আছে 0 দিলাম, এবং এখানে 3টা আছে তাই 1 দিলাম। সো রিসিভার যেটা করবে, রিসিভার হচ্ছে প্যারিটি বিট সহ মিলাই দেখবে। সো চান্স খুবই কম যে প্যারিটি বিটটাও করাপ্টেড হয়ে যাবে। প্যারিটি বিটটাও যদি করাপ্ট হয়ে যায় তখন কিন্তু আর বোঝা যাবে না। কিন্তু প্যারিটি বিট যদি করাপ্ট না হয়, রিসিভার হচ্ছে এখানে প্রত্যেকটার থেকে 1-এর কয়টা করে 1 আছে কাউন্ট করলো, কাউন্ট করে দেখলো 6 6 4 4 4, তার মানে সবগুলো ইভেন নাম্বার অফ 1 আছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে। সো প্রত্যেকটা ক্যারেক্টারে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে তাহলে সেই ডেটাটা অ্যাকসেপ্টেড, সে বুঝে যাবে যে এখানে কোনো এরর হয় নাই, কোনো ফল্ট হয় নাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে, বুঝতে অসুবিধা থাকলে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। আচ্ছা,
আমাদের হচ্ছে আজকের ফাইনাল টপিক যেটা দেখবো সেটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, অথবা এটাকে বলা হচ্ছে সিআরসি। তো সিআরসি কী কারণে ব্যবহার করা হয়? সিআরসির টপিকটা অবশ্যই বই থেকে পড়বেন। সিআরসির টপিকটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, স্লাইডে দেখে বোঝা যায় না। সো আমরা হচ্ছে দেখে আসছি কি ব্লক কোডিংয়ের মধ্যে এরকম একটা ডেটা ওয়ার্ড থাকে, সেই ডেটা ওয়ার্ডের সাথে আমরা একটা সিস্টেম করে কিছু এক্সট্রা বিট অ্যাড করে দিই। সেই এক্সট্রা বিটটা সহ এটাকে বলা হয় হচ্ছে কোড ওয়ার্ড। সেই কোড ওয়ার্ডটা যায়, কোড ওয়ার্ডটা যাওয়ার পরে এখানে কোড ওয়ার্ডটাকে আবার আমরা ভেঙে এখানে আলাদা করি এবং যে এইটুকু হচ্ছে ডেটা ওয়ার্ড ছিল সেই ডেটা ওয়ার্ডটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসি। এখানে ডিসিশনের একটা চেকিং হয়, চেকিং হয়ে যদি দেখা হয় যে এটা করাপ্টেড তাহলে সেটাকে ডিসকার্ড করে দেওয়া হয়। আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা দেখব। তো আমরা হচ্ছে প্রথমে দেখি যে এনকোডিং এন্ডে কী হয়, ঠিক আছে? যে বাম সাইডের পাশে সেন্ডার কীভাবে এই জিনিসটাকে পাঠায়। সো আমাদের একটা ডেটা ওয়ার্ড আছে 1001। সো 1001 আছে। আর ডিভাইজারটা কোত্থেকে আসে? ডিভাইজারটা হচ্ছে সাধারণত আপনাদের ক্ষেত্রে পরীক্ষায় ডিভাইজারটা দেয়াই থাকবে। ডিভাইজারটার কোনো ওইরকম ফিক্সড অ্যালগোরিদম নাই, সাধারণত হচ্ছে এটা একটা আরবিট্রারি ডিভাইজার হয় বা কোনো একটা অ্যালগোরিদম দিয়ে আসে, যেটা আমাদের আপাতত ভাবতে হচ্ছে না। এক্সামে যদি এরকম ম্যাথ আসে সেটা হচ্ছে ডিভাইজারটা আপনাদের দেয়া থাকবে। সো আমার এনকোডার সাইডে অথবা সেন্ডার সাইডে ডিভিশনটা কীভাবে কাজ করবে? আমাদের একটা ডেটা ওয়ার্ড আছে 1001। এই 1001টা ডেটা ওয়ার্ডটা আমি পাঠাবো, আমি কোড ওয়ার্ডে কনভার্ট করব, করে পাঠাবো। পাঠানোর পরে ডিকোডার হচ্ছে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে এই জিনিসটা চেক করে দেখবে যে এটা কি আসলে এরর হয়েছে নাকি এরর হয় নাই, ঠিক আছে? সো এই সিআরসি ডিভিশন এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সেন্ডার হচ্ছে কিছু একটা ক্যালকুলেশন করে পাঠাবে আর রিসিভার সেই ক্যালকুলেশনটা মিলায় দেখবে যে আচ্ছা কোনো কি করাপশন হয়েছে, ডেটা কি করাপ্টেড হয়েছে, মানে অরিজিনাল যে ডেটাটা আসছে সেটা কি আসছে নাকি কোনো একটা করাপ্টেড ডেটা আমার কাছে আসছে। আচ্ছা, সো এই 1001-এর সাথে উপরে আমি হচ্ছে ডিভিশন করব। আমার হচ্ছে একটা ডিভাইজার আছে, সেই ডিভাইজারের ইউজ করে আমি ডিভিশন করব। আচ্ছা, সো ডিভিশনের মধ্যে দেখেন আমার ডিভিশনের এখানে একটা সিস্টেম ডিফারেন্ট। আমার যখন সাবট্র্যাক্ট করতে হবে, সাবট্র্যাক্ট করার জন্য আমি সাবট্র্যাক্টের বদলে আমরা যখন নর্মাল ডিভিশন করি অঙ্কে ডিভিশন করার সময় কী করি? আমরা এই জিনিসটাকে নেই, এই ভ্যালুটাকে নিয়ে তারপরে এইখান থেকে ডিভাইজার অনুযায়ী একটা ভ্যালু নিয়ে তারপরে কী করি? এখান থেকে সাবট্র্যাক্ট করি, সাবট্র্যাক্ট করার পরে রিমাইন্ডার বিটসগুলো নিয়ে আবার হচ্ছে সাবট্র্যাক্ট করি, আবার একটা বিট নেই, আবার হচ্ছে একটা ভ্যালু নিয়ে সাবট্র্যাক্ট করি, আবার একটা ভ্যালু নেই সাবট্র্যাক্ট করি, তাই না? এরকম ছিল। সো ওই সিস্টেমটাই হবে, তবে আমরা এখানে মাল্টিপ্লাইয়ের জায়গায় অ্যান্ড করব, মাল্টিপ্লাইয়ের বদলে অ্যান্ড করব, আর সাবট্র্যাক্টের বদলে আমরা এক্সঅর করব। সো মাল্টিপ্লাইয়ের বদলে যদি আমরা অ্যান্ড করি, সো দেখা যাক কী হয়। আমরা হচ্ছে 1011 ডিভাইজার, আমরা হচ্ছে এখানে এক্স্যাক্টলি 1011 নিব। সো এক্স্যাক্টলি 1011 নেওয়ার জন্য আমরা কোশিয়েন্টে এখানে 1 সেট করে দিলাম, নর্মাল ডিভিশনের মতোই, ঠিক আছে? আমরা যে 1011 এক্স্যাক্ট যদি নিতে চাই বা আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি এক্স্যাক্ট দিয়ে থেকে সাবট্র্যাক্ট করতে চাই, তাহলে কী করব? 1 মাল্টিপ্লাই করে নিয়ে তারপরে সেটা সাবট্র্যাক্ট করব। তো এখানে 1011 নিলাম। এখন সাবট্র্যাকশনের নিয়ম হচ্ছে সাবট্র্যাকশন এখানে রেগুলার বেতে হবে না, এখানে সাবট্র্যাক্ট করতে হলে আমাকে এক্সঅর করতে হবে। সো এক্সঅর করলাম, এক্সঅর করার পরে আমার আসলো হচ্ছে 0100। সো 0100 আসলো। 0100 আসার পরে দেখেন এখানে আবার আরেকটা নিয়ম আছে, লেফট মোস্ট বিট যদি 0 হয় তাইলে হচ্ছে আমি আর 1011 নিব না, তাইলে সেই ক্ষেত্রে আমি একদম ডিভাইজার ইউজ করব হচ্ছে 4টা 0, ঠিক আছে? লেফট মোস্ট বিট যদি 0 হয় তাহলে আমি 4টা 0কে ডিভাইজার হিসেবে নিব। সো 4টা 0কে ডিভাইজার হিসেবে নিলাম, 4টা 0কে ডিভাইজার হিসেবে নিয়ে এক্সঅর করলাম, এক্সঅর করলে হচ্ছে আমার আসলো 100 আসার পরে আমি আরেকটা 0 এখান থেকে নিলাম। আচ্ছা, আমার এইখানে এই পরের জিরোগুলো কোত্থেকে আসতেছে? পরের জিরোগুলো হচ্ছে আসতেছে আমার ডেটা ওয়ার্ডের পরে আমি 3টা 0 ডিভিডেন্ড বানানোর জন্য নিয়ে রাখবো আগেই।
ঠিক আছে, আমার ডেটা ওয়ার্ডে 3টা জিরো এখানে আমি ডিভিডেন্ডে নিয়ে রাখছি। আচ্ছা, তো পরের জিরোটা আসলো, পরের জিরো আসার পরে 1011 আমি আবার এক্সর করলাম, করার পরে আমার আসলো 011। সো 011-এর পরে আমি পরের জিরোটা আবার নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে আবার লেফট মোস্ট বিট জিরো, তাহলে আবারও 4টা জিরো ডিভাইজার দিয়ে এক্সর করলাম। এক্সর করার পরে আমার ফাইনালি রিমাইন্ডার আসতেছে 110। আচ্ছা, সো আমার ফাইনালি আমি কি ডেটা কোড ওয়ার্ডটা কী পাঠাবো? ফাইনালি আমি কোড ওয়ার্ডটা পাঠাবো হচ্ছে এই যে 1001 এবং এইখানে যে রিমাইন্ডার ভ্যালুটা আসছে সেই রিমাইন্ডার ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমি ফাইনালি কোড ওয়ার্ড পাঠাইলাম 1001 আর এই যে প্লাস এই রিমাইন্ডার ভ্যালুটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সো আপনাদের যাদের প্রশ্ন ছিল যে লাস্টে যে বিটগুলি অ্যাড করবো সেগুলো কিসের বেসিসে অ্যাড করবো, সো দেখছেন একটা এরকম একটা ম্যাথ আছে, এরকম অ্যালগোরিদম আছে, ম্যাথ করে আমি ফাইনালি একটা রিমাইন্ডার ভ্যালু পাই, সেই রিমাইন্ডার ভ্যালুটাকে আমি যোগ করে দিই। সো এই জিনিসটা কোনো ফিক্সড ভ্যালু থাকবে না, এটা হচ্ছে অনেক ক্যালকুলেশন করে কিছু বিট আমি ফাইনালি লাস্টে বসাই। এখন কথা হচ্ছে এই কোড ওয়ার্ডটা তো পাঠাইছি, রিসিভার এন্ড এই কোড ওয়ার্ডটাকে ব্যবহার করে কিভাবে বুঝবে যে এটা করাপ্টেড হয়েছে নাকি করাপ্টেড হয়নি, সেটারও সুন্দর একটা ম্যাথ আছে। সো আমি 2টা সিনারিও নিব। সো এই যে এই পুরো এক্স্যাক্ট যে জিনিসটা, সেই এক্স্যাক্ট ভ্যালুটাই যদি আমার কোড ওয়ার্ড আসে, একেবারে করাপ্টেড হয় নাই, আনকরাপ্টেড যদি আসে, সো আনকরাপ্টেড আসলে আমি যদি আবারও সেম ডিভাইজার দিয়ে এটাকে ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার আসবে 0। ঠিক আছে, সব 0 আসবে। আর যদি আমি করাপ্টেড একটা নিই, ধরেন এই যে 1001 ছিল, তো 1001 করাপ্টেড হয়ে 1000 হয়ে গেছে, অর্থাৎ করাপ্টেড হয়ে গেছে। সো করাপ্টেড হয়ে গেলে আমার কখনো এখানে যদি আমি ডিভিশনটা করলে আমার অল 0 এরকম রিমাইন্ডার আসবে না, আমার কোনো একটা জায়গায় 1 চলে আসবে। ঠিক আছে, সো ফাইনালি এই রিসিভার এন্ড এই জিনিসটা মিলাবে যে এখানে আমি আবার সে আবার ডিভিশন করবে, সে আবার ডিভিশন করে দেখলো যে এটা আসে কিনা, মানে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে হচ্ছে ডেটা ওয়ার্ড অ্যাকসেপ্টেড, অর্থাৎ এই ডেটা ওয়ার্ডটা ঠিক আছে। আর যদি এই ফাইনালি রিমাইন্ডারটা না আসে, অল 0 না আসে, মানে নন 0 আসে, তাইলেই হচ্ছে ডেটা ওয়ার্ডটা বুঝবে সে করাপ্টেড হয়ে গেছে, সে ডিসকার্ড করে দেবে। ঠিক আছে, সো এই টপিকটা নিয়ে কারো যদি কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন করেন, কারণ সিআরসি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এক্সামে ম্যাথের জন্য। মানে এটা ধরেন যে 2টা টপিক এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স, তারপরে যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, আরেকটা হচ্ছে সিআরসি। এই 2টা থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই হাই, মানে এটা বলা যায় যে মানে কোয়েশ্চেন আসা মানে এই সিআরসি বা হ্যামিং ডিস্টেন্সের ম্যাথ আসবেই এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সো এই জিনিসগুলো অ্যাভয়েড করে যায় না। যদি কেউ বুঝতে অসুবিধা থাকে আমি আবার বোঝাবো, কোনো স্পেসিফিক জায়গায় কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলি অ্যাড্রেস করব। সো প্লিজ কারো কোয়েশ্চেন থাকলে এখনই জানান। আচ্ছা, সো কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লোজ করে দিই, অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লোজ করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।